আমরা আজকে দেখব ভ্যালু অ্যাডেড স্টেটমেন্ট ও অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট অফ ভ্যাট। এটা হচ্ছে ৮ নম্বর অধ্যায়, এটা হচ্ছে ৮ নম্বর অধ্যায়, এটা হচ্ছে ৯ নম্বর অধ্যায়। তো এই দুটো অধ্যায় থেকে আমাদের এই ৯ নম্বর অধ্যায় থেকে এবারে প্রশ্ন আসবে। এই অধ্যায়ের অঙ্ক করার জন্য আমাদের যে স্টেটমেন্টটা ফলো করতে হবে সেটা হচ্ছে, এখানে তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো দেখে নেবে, এক নজরে দেখে নেবে। এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন পার্ট এ এবং পার্ট বি, তোমরা এক নজরে দেখে নেবে। আর এখানে জাবেদার সূত্র দেওয়া আছে, জাবেদার সূত্র অ্যাজ ইউজুয়াল জাবেদার মতোই, ভ্যাট সহ কাঁচামাল ক্রয় করলে কি হবে, আমাদের ভ্যাট সহ বিক্রয় করলে কি হবে, সেটা জাবেদা এখানে দেওয়া আছে। তো এখানে ইনপুট ভ্যাট ক্রয়ের বেলায় লিখি, মাল যখন ক্রয় করি আমাদের কারবারে আসে তখন আমরা ইনপুট ভ্যাট লিখি, আর মাল যখন বিক্রয় করি তখন আমাদের ভ্যাটটা আমরা কাস্টমারের কাছ থেকে আদায় করি, যেটা আমাদের লায়াবিলিটি হিসেবে থাকে, এই জন্য সেটাকে আউটপুট ভ্যাট হিসেবে লিখি। অর্থাৎ বিক্রয়ের ভ্যাট আউটপুট এবং কাঁচামালের ভ্যাট ইনপুট, অথবা ইনপুট আউটপুট ভ্যাট আমরা এখানে আলাদা না করে আমরা ডাইরেক্ট ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট নামেও আমরা লিখতে পারি। সম্পত্তির বেলায় যখন মাল ক্রয় করব তখন আমাদের ভ্যাট আমাদের আলাদা করতে হয় বা ভ্যাট আমাদের দেখাতে হয়। ক্রয় করলে ক্রয় যেদিকে যাবে ভ্যাটও সেদিকে যাবে, বিক্রয় করলে বিক্রয় যেদিকে যাবে ভ্যাটও সেদিকে যাবে। আর সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে বা মূলধনী পণ্য ক্রয়ের ক্ষেত্রে আমাদের ভ্যাট এখানে যেমন আলাদা করে রেখেছি এখানে তেমন আলাদা করে দেখার দরকার নেই। আমরা সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে ভ্যাট দেখাই না। সম্পত্তি ক্রয় কিংবা কোনো খরচ করলে আমরা ভ্যাট আলাদা করে দেখার প্রয়োজন নেই। তো এখানে আমাদের সূত্রগুলো দেওয়া আছে, আর এই দুটোই আমাদের বেশি ব্যবহার হয়। আমাদের ক্রয়, পণ্য ক্রয়, এই যেটা পণ্য ক্রয়, পণ্য বিক্রয় এটা, এবং এই যে ২ নম্বর ভ্যাট সহ পণ্য ক্রয়ের ক্ষেত্রে এটা আমাদের বেশি ব্যবহৃত হয়। এই তিনটা বেশি ব্যবহৃত হয়। আর এখানে আমরা ভ্যাট চলতি হিসাব খোলার ক্ষেত্রে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট, আবার যখন আমরা সরকারি ট্রেজারি বা বাংলাদেশ ব্যাংকে ভ্যাট জমা দিব সেই ক্ষেত্রে আমাদের ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট, অর্থাৎ ভ্যাটের এই যে জাবেদা, এই জাবেদার ভ্যাট চলতি হিসাব খোলা কিংবা বাংলাদেশ ব্যাংকে ভ্যাট জমা দেওয়া বা ট্রেজারিতে ভ্যাট জমা দেওয়াটা একই জানার হবে। এখানেও ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট, এখানেও ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। আচ্ছা, তো ভ্যাটের ক্যালকুলেশন এখানে দেওয়া আছে, যে ভ্যাট সহ থাকলে কি হবে এবং ভ্যাট ছাড়া থাকলে কি হবে, ক্যালকুলেশন এখানে দেওয়া আছে। এই স্টেটমেন্টটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্টেটমেন্টটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমদানি পর্যায়ে পণ্যের ভ্যাট বা মূসক মূল্য সংযোজন কর, মূসক নির্ধারণের একটি নমুনা ছক। এই ছকটা আমাদের মনে রাখতে হবে। এই ছকটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা সহজে অঙ্কগুলি করতে পারবো। তো এখানে প্রথমে বলা আছে সি অ্যান্ড এফ ভ্যালু, কস্ট অ্যান্ড ফ্রেট। এটা সিতে কস্ট, এই যে কস্ট, এফতে হচ্ছে ফ্রেট। সি অ্যান্ড এফ ভ্যালু আমাদের যে টাকা দেওয়া থাকে ওর সঙ্গে ইন্স্যুরেন্স 1% আমাদের যোগ করতে হবে। ইন্স্যুরেন্সটা 1% যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে সিআইএফ ভ্যালু, কস্ট, ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট ভ্যালু। কস্ট, ইন্স্যুরেন্স, ফ্রেট ভ্যালু। তো এটা এই হেডিং গুলো আমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। হ্যাঁ, প্রথমে সি অ্যান্ড এফ এর সাথে ইন্স্যুরেন্স যোগ করব, করলে সিআইএফ ভ্যালু পাবো। তারপরে আমাদের ওই পণ্য যখন আমাদের দেশে আসবে, দেশে আসলে আমরা জাহাজ থেকে যখন খালাস করব তখন হবে ল্যান্ডিং চার্জ, ক্লিয়ারিং চার্জ, হ্যান্ডেলিং চার্জ, এই ধরনের চার্জ আমাদের থাকে আমরা যোগ করব, সিআইএফ এর সাথে যোগ করব। করলে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাসেসেবল ভ্যালু। আমাদের এই ধারাবাহিকতাটা মনে রাখতে হবে। অ্যাসেসেবল ভ্যালু বা এভি, এই অ্যাসেসেবল ভ্যালুর সাথে আমরা কাস্টম ডিউটি, আমাদের সরকারের যে ডিউটি শুল্কগুলি, সেই শুল্কগুলি আমরা এখানে যোগ করব। কাস্টম ডিউটি এবং রেগুলেটরি ডিউটি যদি থাকে
এই এভির উপর এখানে যে থাকবে তার উপর আমরা করবো আর কি। কাস্টম ডিউটি যত পার্সেন্ট দেওয়া থাকবে তত পার্সেন্ট আমরা অ্যাপ্লাই করবো। কাস্টম ডিউটি অ্যাপ্লাই করার পর যেটা বাড়াবে সেটা হচ্ছে বেস ভ্যালু ফর সাপ্লিমেন্টারি ডিউটি। বেস ভ্যালু ফর সাপ্লিমেন্টারি ডিউটির সাথে আমরা সাপ্লিমেন্টারি ডিউটি যদি অঙ্কে থাকে তাহলে যোগ করব, না থাকলে যোগ করব না। তো সাপ্লিমেন্টারি ডিউটি আমরা যত দেওয়া থাকবে সেটা আমরা এখানে লিখে যোগ করে যেটা বাড়াবে সেটা বেস ভ্যালু ফর ভ্যাট। মানে এই বেস ভ্যালু ফর ভ্যাট এটাই আমাদের নির্ণয় করতে হবে। এই যে বেস ভ্যালু ফর ভ্যাট, এটা অনেক সময় এগুলো কোনো কিছু থাকে না, শুধু হচ্ছে কাস্টম ডিউটি থাকে, তখন তার মানে এই সি অ্যান্ড আইএফ এর সাথে আমরা ডাইরেক্ট কাস্টম ডিউটি যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে বেস ভ্যালু ফর ভ্যাট। যখন কোনো কিছু দেওয়া থাকবে না তখন আমরা সর্বশেষ এই মানটাই আমরা লিখবো। এখানে যেটা দেওয়া আছে, যে হেডিংটা দেওয়া আছে এই হেডিংটা আমরা ব্যবহার করবো। এর সাথে যোগ হবে। এই ধারাবাহিকতা কিন্তু সবগুলো অঙ্কেই আমাদের রক্ষা করতে হবে, তা না হলে কিন্তু আমরা পারবো না, অঙ্ক ভুল হবে। তারপরে ভ্যাট, আমরা বেস ভ্যালু ফর ভ্যাট 15%, আমরা 15 এর উপর 15% ভ্যাট যোগ করব। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স থাকলে যোগ করব, না থাকলে করব না। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সারচার্জ যদি থাকে তাহলে লিখবো, তাছাড়া লিখবো না। তাহলে এই এই জিনিসগুলো কার উপর দেখো, এই যে এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, এই যে অ্যাসেসেবল ভ্যালু, এই অ্যাসেসেবল ভ্যালুটা আমাদের মনে রাখতে হবে। অনেক সময় আমাদের এই তিনটা থাকে না, এইগুলো থাকে না, না থাকলে আমাদের ডাইরেক্ট যেটা থাকবে এই সি অ্যান্ড এফ এর পরেই আমরা অ্যাসেসেবল ভ্যালু হিসেবে লিখবো। যাক, এইভাবে সবগুলো যোগ করার পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে টোটাল কস্ট। টোটাল কস্টের সাথে যদি আমরা লাভটা যোগ করি তাহলে আমরা সেলস প্রাইস পাবো, এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন অফ ভ্যাট। আমরা এইভাবে ক্যালকুলেশন করব। আচ্ছা, তো আমাদের এখানে বলা আছে টোটাল ট্যাক্স লাইবিলিটি। টোটাল ট্যাক্স লাইবিলিটি আমাদের কত হবে সেখানে এর ডাইরেক্ট দেওয়া আছে। সিডি হচ্ছে কি আমাদের, এই যে এখানে বিষয় দিই, সিডি এখানে বলা আছে, এই যে সিডি কাস্টম ডিউটি, তারপরে আছে আরডি। আরডিতে হচ্ছে রেগুলেটরি ডিউটি, যদি এগুলো অঙ্কে থাকে তাহলে এগুলো যোগ করব। এসডি, তারপরে আছে সাপ্লিমেন্টারি ডিউটির পর ভ্যাট আছে, এই যে ভ্যাট যেটা আছে সেই ভ্যাট, এবং তারপরে এআইটি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এর সবগুলো যোগ করলে আমরা ট্যাক্স লাইবিলিটি পাবো। মানে ট্যাক্স কত আমাদের প্রদান করতে হবে, বা মানে আমাদের দায়টা কত সেটা আমরা এখানে টোটাল যোগ করলে পাবো। আচ্ছা, তো তারপরে এখানে একটা কস্ট শিটের মতো শিট করে দেওয়া আছে, এটাও একই রকমই ওয়ার্কিং প্রসেসের ইয়ে বলা আছে। এটা আমাদের না জানলেও হবে, সমস্যা নেই। আচ্ছা, তো ম্যাথের এখানে যে ম্যাথ আমাদের গত বছর এসেছিল, এখান থেকে গত বছর মনে হয় আসে নাই, 2021 2011 পার্ট বি থেকে গত বছর আসে নাই। তাহলে আমরা এখান থেকে অবশ্যই আমরা কিন্তু অঙ্ক পাবো। এবার একটা অঙ্ক পাবো আমরা, 17, 18। আচ্ছা, তো এখানে একটু অঙ্ক তোমরা একটু দেখলে বুঝতে পারবে যে, দেখো লেখা কি ছোট দেখা যাচ্ছে? লেখা কি ছোট? ঠিক আছে, আচ্ছা, ওকে। এখানে এই এয়ারপোর্টে এসেছিল 2018 সালে, এয়ারপোর্টে এসেছিল। বলা আছে এরকম, এটা বিবিএতে এসেছিল, বলা আছে এরকম, খুলনা ট্রেডিং কোম্পানি হ্যাজ ইম্পোর্টেড 500 ইউনিটস অফ মোবাইল সেট ফ্রম চায়না। খুলনা কোম্পানি কি করছে, 500 ইউনিট অফ মোবাইল সেট চায়না থেকে ক্রয় করছে। এট দ্য রেট সি অ্যান্ড এফ অফ টাকা কত, 3000 পার সেট। তাহলে 500 ইউনিট মানে 500 একক মোবাইল ফোন চায়না থেকে নিয়ে আসতেছে। প্রতিটা মোবাইলের দাম হচ্ছে কত, 3000 টাকা। The insurance charge is 1.5%, 1.5% ইন্স্যুরেন্স চার্জ আছে, সেই এর উপরে ইন্স্যুরেন্স চার্জ, এই দুটো গুণ করে যেটা হবে তারপর ইন্স্যুরেন্স চার্জ 1.5% আমাদের করতে হবে। ইন্স্যুরেন্স চার্জ করার পর যেটা পাবো সিআইএফ ভ্যালু পাবো। তারপরে আছে অফ দ্য
সি এন্ড ভ্যালু, দেয়ার আফটার 2% ল্যান্ডিং চার্জ, 2% ল্যান্ডিং চার্জ আমাদের অ্যাড করতে হবে। 2% ল্যান্ডিং চার্জ ইজ অ্যাপ্লিকেবল অন দিস সেট। তারপরে আমরা 2% ল্যান্ডিং চার্জ অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে আমরা অ্যাসেসেবল ভ্যালু পাবো। তারপরে ইনপুট ডিউটি অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি, দুইটা ডিউটি আমরা যোগ করব। ইনপুট ডিউটি আমরা যোগ করব, যোগ করার পর তারপরে সাপ্লিমেন্টারি ডিউটি আমরা যোগ করব। তারপরে কস্ট, তারপর বলা আছে ক্যালকুলেট দ্য কস্ট পার মোবাইল সেট ইনক্লুডিং অল ট্যাক্সেস অ্যান্ড ভ্যাট। সকল বলা আছে ক্যালকুলেট দ্য কস্ট পার মোবাইল সেট, প্রতিটি মোবাইল সেটের কস্ট বা ব্যয় কত হবে, ভ্যাট সহ, অল সব ট্যাক্স এবং ভ্যাট সহ আমাদের মোবাইল ফোনের কস্ট প্রাইসটা নির্ণয় করতে বলছে। আর অ্যাজুমিং ভ্যাট রেট কত, 15%। ধরো যে 15% ভ্যাট রেট হচ্ছে কত, 15%। তো এখানে তুমি এটা এক ধারাবাহিকভাবে করতে পারবে, অথবা তুমি স্টেটমেন্ট আকারে এখানে করতে যাবে। তোমার আমাদের স্টেটমেন্ট আকারে করতে হবে, ধারাবাহিকভাবে তুমি তোমার গাণিতিক সূত্রতা যাচাইয়ের জন্য তুমি করতে পারো। আচ্ছা, এই অঙ্ক তো তোমাদের কি সমস্যা আছে এটা দেখাতে হবে? এটা অঙ্ক ইজি আছে, তোমরা যদি বলো তাহলে এটা সমস্যা নেই না? আর তাছাড়া এখানে আমাদের স্যার 2 নাম্বারটাতে কি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এখানে কোন টাকাটা ধরতে হবে? অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এভি4, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এখানে কই, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স স্যার 2 নাম্বার, হ্যাঁ 2 নাম্বারটা 2 নাম্বার। এই যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স না, জি স্যার। এআইটি, এটা সবসময় আসলে এভির উপর। এখানে তোমার এই স্টেটমেন্টটা ফলো করবে। এখানে যে স্টেটমেন্টটা দেখলাম, এখানে দেখো এই যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এই যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আছে না, ইনকাম ট্যাক্স কার উপর ধরতে বলছে, এভির উপর, তাই না? এভির উপর ধরতে, এভি কোনটা, এই যে অ্যাসেসেবল ভ্যালু, অ্যাসেসেবল ভ্যালু যে টাকাটা থাকবে তার উপর আমাদের করতে হবে সবগুলো, যেটাই আসবে সবগুলো পার্সেন্টেজ কার উপর, দেখো এভির উপর। তোমরা যদি এটা একটু খেয়াল করো যে পার্সেন্টেজ যেগুলো অ্যাপ্লাই করব, কোনো কিছু বলা না থাকলে তাহলে আমরা ডাইরেক্ট এভির উপর ধরবো। এখানে এভির উপর পার্সেন্টেজ, এভির উপর পার্সেন্টেজ, তারপরে ভ্যাটটা আলাদা, ভ্যাটটা শুধু আমাদের বেস ভ্যালু ফর ভ্যাট এর উপর ধরতে হবে। এটাও এভির উপর, ইনফ্রাস্ট্রাকচার এটাও এভির উপর। শুধু ভ্যাটের যে টাকাটা এটা হচ্ছে বেস ভ্যালু ফর ভ্যাট এর উপর ধরতে হবে আমাদের। আচ্ছা, 2 নাম্বার তাহলে হচ্ছে আমরা এভি, এভি কোনটা বোঝাবো, এই যে এখানে এটা যখন গুণ করবো 1000 গুণন হচ্ছে প্রতিটি মোবাইল ফোনের দাম হচ্ছে কত, 15,000 টাকা, গুণ করলে আমরা সি অ্যান্ড এফ পাবো। তার সঙ্গে আমরা ইন্স্যুরেন্স কি করব, যোগ করব। ইন্স্যুরেন্স আছে কত পার্সেন্ট, 10%। 10% ইন্স্যুরেন্স আমরা যোগ করবো এর সঙ্গে। 10% ইন্স্যুরেন্স যোগ করলে আমরা যেটা পাবো সেটা কি, সিআইএফ ভ্যালু। তারপরে আছে ইম্পোর্ট অ্যান্ড ট্যাক্স অথরিটি, ইম্পোজ ডিউটি কত আছে আমাদের, 30% আছে। তারপরে ভ্যাট আছে, সাপ্লিমেন্টারি ডিউটি, ঠিক আগের মতোই। তোমরা এই স্টেটমেন্টটা যদি ফলো করো, এই স্টেটমেন্টটা ফলো করলে তোমরা এটা সহজে পারবে। এই স্টেটমেন্টটা যদি ফলো করো তাহলে সহজে পারবে। আচ্ছা, এই অঙ্কগুলো কি দেখার দরকার আছে? যদি থাকে তাহলে একটা অঙ্ক করব, আর না থাকলে পরে। আচ্ছা, তোমাদের কি অবস্থা, তার আগে তো ক্লিয়ার? এদের মোটামুটি সহজে আছে। পুরা বইয়ের মধ্যে ইয়েতে আমাদের সহজ কোনো দেয়নি। হ্যাঁ, এদের মোটামুটি সহজ আছে। আচ্ছা, এই ধরনের অঙ্ক আমাদের করবো না স্কিপ করে যাবো, কেউ কথা বলছো না যে? আমার তো স্যার সমস্যা নাই, অন্য কারো যদি সমস্যা থাকে তাহলে স্যার একটা দেখিয়ে দেন। আচ্ছা, এখানে
তো এবার দেখো একটা দেখি আমরা 2 নাম্বার 1 2 করব না 3 করব? এটা 2000 বিবিএ 2017 দুই নাম্বারটাই দেখিয়ে দেন। কয় নাম্বার? 2 নাম্বারটাই দেখিয়ে দেন। 2 নাম্বার। আচ্ছা আচ্ছা, তাহলে 2 নাম্বার আমরা এখানে কি নির্ণয় করতে বলছে? এখানে নির্ণয় করতে বলছে ক্যালকুলেট দ্য কস্ট অফ ওয়ান মোবাইল সেট ইনক্লুডিং অল ট্যাক্সেস অ্যান্ড ভ্যাট। সকল ট্যাক্স এবং ভ্যাট অন্তর্ভুক্ত করে একটি মোবাইলের ব্যয় কত হবে বা কস্ট প্রাইস কত হবে সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে এখানে আমাদের ঘর লাগাইতে হবে। দুই নাম্বার কোম্পানির নাম হচ্ছে স্টার কোম্পানি। স্টার কোম্পানি। আর এখানে লিখবো কস্ট অফ calculation of cost of per mobile set. Calculation of cost of per mobile set. Per mobile set. তো এটা যখন ক্যালকুলেশন আমরা করব আচ্ছা দেখো এখানে আমরা লিখব পার্টিকুলার বিবরণ টাকা। প্রথমে লিখবো কি সি অ্যান্ড এফ ভ্যালু। এখানে আমাকে কি আছে দেখো, আমরা পড়বো এই ওটা করবো আর কি। 1000 স্টার কোম্পানি ইম্পোর্ট করছে, আমদানি করছে 1000 ইউনিট অফ মোবাইল সেট, 1000 ইউনিট 1000 একক মোবাইল সেট ফ্রম সাউথ কোরিয়া। সি অ্যান্ড এফ ভ্যালু কত? 15,000 পার সেট। 1000 করে 1000 ইউনিট 1000 একক বা 1000 পিস মোবাইল ফোন নিয়ে আসছে, প্রতি ফোনের দাম কত? 15,000 টাকা কোরিয়া থেকে। তাহলে সি অ্যান্ড এফ ভ্যালু আমরা এখানে লিখবো সি অ্যান্ড এফ ভ্যালু কত? 1000 গুণন 15,000। এটা গুণ করলে কত আসে? অনেক অনেক বিগ অ্যামাউন্ট আসবে। আচ্ছা তোমাদের কি একটু বলো, যদি 15,000 ক্যালকুলেটর থাকলে একটু কি বলো? 15,000 গুণন 1000 সমান সমান কত আসলো? 1,50,00,000। তাহলে এখানে আমরা লিখবো 1,50,00,000 না? আচ্ছা স্যার 1,50,00,000। হ্যাঁ, যোগ এর সঙ্গে কি করবে? ইন্স্যুরেন্স, যদি ইন্স্যুরেন্স আছে এর সঙ্গে কোম্পানি হ্যাঁ ইন্স্যুরেন্স প্রদান করেছে কত? সিআইএফ ভ্যালুর উপর 10%। তাহলে ইন্স্যুরেন্স আমরা চার্জ করছি 10%। তাহলে ইন্স্যুরেন্স চার্জ করছি 10% কার উপর? সি অ্যান্ড এফ ভ্যালুর উপর। তাহলে সি অ্যান্ড এফ ভ্যালুর উপর এখানে লিখতে হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স বা ইন্স্যুরেন্স চার্জ 10%। কার উপর? এই যে সি অ্যান্ড এফ ভ্যালু আছে এর উপরে কত? 10% করলে কত হচ্ছে? 15 লক্ষ নাকি? 15 লক্ষ। আচ্ছা তাহলে যোগ করলে হবে কত?
সি অ্যান্ড এফ ভ্যালুর পর আমাদের ল্যান্ডিং চার্জ এগুলো যদি থাকে, তাহলে আমরা এখানে লিখবো, তাছাড়া লিখবো না। দেখো ল্যান্ডিং চার্জ আছে কি, দেখো ডাইরেক্ট আমাদের ল্যান্ডিং চার্জ দেওয়া নাই, ডাইরেক্ট ইম্পোর্ট ডিউটি বলা আছে। ইম্পোর্ট ডিউটি তার মানে আমাদের, 1,65 লক্ষ। হ্যাঁ এখানে কিন্তু ইম্পোর্ট ডিউটি দেওয়া আছে। আমাদের একটু অঙ্কে যদি একটু খেয়াল করি, এখানে দেখো আমরা সেটা একটু, এখানে কি যোগ করলাম, আমরা সিএনএফ ভ্যালুর সাথে ইন্স্যুরেন্স আমরা যোগ করলাম, যোগ করলে সিআই ভ্যালু পাবো। বাট এখানে কি দেখো এই অঙ্কে ল্যান্ডিং চার্জ, ক্লিয়ারিং চার্জ, হ্যান্ডলিং চার্জ আছে? নেই, তাই না? নেই। না থাকলে তাহলে এটা সিআই ভ্যালু লিখবো না, ডাইরেক্ট এই ভ্যালু লিখবো, অ্যাসেসেবল ভ্যালু লিখবো। ঠিক আছে, ডাইরেক্ট অ্যাসেসেবল ভ্যালু লিখবো। তাহলে আমরা এখানে এটা লিখবো, কত হচ্ছে তাহলে 1,65 লক্ষ। 1,65,00,000 অনেক বিগ অ্যামাউন্টের অঙ্ক। আচ্ছা, এটা হচ্ছে কি অ্যাসেসেবল ভ্যালু। অ্যাসেসেবল ভ্যালু হচ্ছে কত, 65 লক্ষ টাকা। আচ্ছা, এই 65 লক্ষ টাকা অ্যাসেসেবল ভ্যালু, এর সাথে আমরা কি করব, ইম্পোর্ট ডিউটি, এই যে কই গেল, এই যে ইম্পোর্ট ডিউটি এখানে আছে না, ইম্পোর্ট ডিউটি মানে এক্সপোর্ট কাস্টম এক্সেস ডিউটি, কাস্টম ডিউটি যেটা আছে সেটা আমরা ইয়ে করবো। এখানে অঙ্কে বলা আছে, যেটা এই অঙ্কে তো বলা আছে, এই যে দ্য ট্যাক্স অথরিটি হ্যাজ ইম্পোজড, মানে ট্যাক্স অথরিটি আরোপ করছে, ইম্পোজ মানে আরোপ করা, ইম্পোর্ট ডিউটি আমদানি শুল্ক আরোপ করছে কত, এত পার্সেন্ট। তাহলে এই 30% আমরা এখন এখানে লিখবো, কি লিখবো, ইম্পোর্ট ডিউটি, যোগ লিখবো, যোগ ইম্পোর্ট ডিউটি। তাহলে এখানে করবো যোগ ইম্পোর্ট ডিউটি। ইম্পোর্ট ডিউটি কত, এই যে অ্যাসেসেবল ভ্যালুর উপর, অ্যাসেসেবল ভ্যালু কত আছে, 1,65,00,000, 1,65,00,000 করবো কত পার্সেন্ট, 30%। করলে কত হচ্ছে, 50,50,000। 50,50,000, 50,50,000, 49,50,000। 49। জি স্যার। আচ্ছা, 49,50,000, এখানে 49,50,000। তাহলে এটা আমরা যোগ করব, আমাদের এখানে ইম্পোর্ট ডিউটিটা যদি যোগ করি তাহলে কত দাঁড়ায়, 65,19, 2,14,50,000, 2,14,50,000। এটা যেটা বাড়াইলো, এটার নাম কি বলতো? বেস ভ্যালু। না, এটার নাম বেস ভ্যালু ফর, এখানে এটার নাম তো বেস ভ্যালু না, সাপ্লিমেন্টারি আমরা ইয়ে করছি কি, সাপ্লিমেন্টারি ইয়ে আছে, সাপ্লিমেন্টারি ডিউটি আছে। তাহলে বেস ভ্যালু ওটা তো লিখবো না এখন, আমাদের এই কাস্টম ডিউটি, এটা লেখার পর কোনটা লিখবো, বেস ভ্যালু ফর সাপ্লিমেন্টারি ডিউটি, এটা লেখার পর আমরা এটা লিখবো, তারপর সাপ্লিমেন্টারি ডিউটি আমরা যোগ করবো। তাহলে বেস ভ্যালু ফর সাপ্লিমেন্টারি লিখবো, বেস ভ্যালু ফর বেস ভ্যালু ফর সাপ্লিমেন্টারি এত। আর এর সাথে কি করবো, যোগ করবো বলতো, সাপ্লিমেন্টারিটা যোগ করতে হবে না, তাই না? এর সাথে যোগ করবো, এর সাথে কি যোগ করবে, দেখো এর সাথে যোগ হবে এটা কেন, সাপ্লিমেন্টারি ডিউটি, এই যে সাপ্লিমেন্টারি ডিউটি 10%, তাহলে সাপ্লিমেন্টারি ডিউটিটা আমরা যোগ করব, যোগ সাপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি ডিউটি কার উপর হবে, এভির উপর, এই যে অ্যাসেসেবল ভ্যালু, এই যে অ্যাসেসেবল ভ্যালু আছে এর উপর, 1,65,00,000 কত পার্সেন্ট, 10%। এটা হচ্ছে 10%। তাহলে কত হয় এটা, 21,35,000।
না, এটা এটা 1,65,00,000 করলে কত হয়? 16,50,000 হয় না? আচ্ছা 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 আচ্ছা, একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও। আচ্ছা আচ্ছা, সাপ্লিমেন্টারি ডিউটি আমাদের অ্যাসেসেবল ভ্যালুর উপর হবে না। সাপ্লিমেন্টারি ডিউটি ব্যাচ ভ্যালু ফর সাপ্লিমেন্টারি, আমাদের সাপ্লিমেন্টারির জন্য যে ব্যাচ ভ্যালুটা সেই ব্যাচ ভ্যালুর উপর আমাদের ধরতে হবে। তাহলে সাপ্লিমেন্টারি পর ব্যাচ ভ্যালু আমাদের আছে কত? 2,14,50,000। তাহলে এটা করলে কত হয়? 10%, 21,35,000। 21,45,000। তাহলে যোগ করলে কত হচ্ছে এটা? স্যার সাপ্লিমেন্টারি ডিউটি 1 লক্ষ মানে 1,65,000 দিয়ে করছেন। না না না, 2,14,50,000 এটা সাপ্লিমেন্টারি ডিউটি। এই যে ব্যাচ ভ্যালু ফর সাপ্লিমেন্টারি এটার উপর হবে। তাহলে স্যার 21,35,000 বের হয়। 21,35,000 হবে কেন? 21,45,000। 21,45,000 হবে না? জি স্যার, 2,35,000 2,35,95,000। 2,35,95,000। আচ্ছা, এই সাপ্লিমেন্টারি যখন আমরা লিখবো, সাপ্লিমেন্টারি যখনই লিখবো আমরা, সাপ্লিমেন্টারি লেখার পর আমরা ব্যাচ ভ্যালু ফর ভ্যাট, আমাদের আর কোনো এখানে ইয়ে নেই। তারপরে ভ্যাট আমাদের ক্যালকুলেশন করতে হবে। তার ব্যাচ ভ্যালু ফর ভ্যাট, এখানে ব্যাচ ভ্যালু ফর ভ্যাট আমরা লিখবো ব্যাচ ভ্যালু ফর ভ্যাট। আচ্ছা, তাহলে এই ব্যাচ ভ্যালু ফর ভ্যাট মানে এই যে ইয়েটা আছে এর উপর আমরা ভ্যাট ধরবো। এখানে এখানে আমাদের দেখো যে ব্যাচ ভ্যালু ফর ভ্যাট যার যেটা উপর আছে এর উপর আমরা ভ্যাট ধরবো, যত রকম ভ্যাট আছে এর উপর ধরবো আমরা। আচ্ছা, যোগ ভ্যাট, ভ্যাট কার উপর? আমাদের ব্যাচ ভ্যালু ভ্যাট যে ভ্যাট থাকবে তার উপর আমাদের ধরতে হবে 2,35,000, 2,35,95,000। আচ্ছা, তাহলে এখানে কত পার্সেন্ট ভ্যাট? 15% না? 15% হলে কত হয়? 25,39,250। 35। হ্যাঁ, 25,39,250। 35,39,250। আর ভ্যাট এরপরে আমাদের যেগুলো থাকবে, আমাদের কি কি আছে? অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সারচার্জ। তাহলে এখানে আমাদের দুইটা লিখতে হবে, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, সরি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, হ্যাঁ, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আর ইনফ্রাস্ট্রাকচার সারচার্জ না? হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচার সারচার্জ, ইনফ্রাস্ট্রাকচার সারচার্জ, ডেভেলপমেন্ট সারচার্জ। সারচার্জ কত কত আমাদের? অ্যাডভান্স ইনকাম ট্যাক্স অ্যাসেসেবল ভ্যালু, তাই না? তাহলে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স অ্যাসেসেবল ভ্যালু কত বাড়াইছে আমাদের? 1,65,00,000 না?
হুম, জি স্যার। এর উপর কত পার্সেন্ট? 2.5%। 2.5%। আর এটা কত? এটাও আমাদের ওই 1,65,লক্ষ গুণন 2.5% করলে কত হচ্ছে? 4 লক্ষ কত বললে? 4,12,000। 4,12,500। হ্যাঁ, এটাও 4,12,500। তাহলে এই কটা আমরা যোগ করব। যোগ করলে কত হচ্ছে? 4,34,00,000 না, এটা তো ক্লিয়ার। এটা হচ্ছে প্রথমটা কি আছে? 35 লক্ষ। 4,250। প্রথমটা বলো। 35, 35, 39, 35, 39, 250 না? জি স্যার। 4,36,04,250। 4,12,500 যোগ 4,12,500। তাহলে এটা হচ্ছে কত? 43, কত দেখলাম? 43,64,250। 43,64,250 করো। যোগ করলে কত হচ্ছে? 3 কোটি, সরি 3 কোটি, তার 2 কোটি হবে। 2 কোটি যোগ করলে হচ্ছে 2 কোটি 4, 3, 7, তারপরে 5, 3, 8, তারপরে আছে 64, 95। কত হলো এটা সাফা? ক্যালকুলেটর কত কত আছে একটু বলো তো? 2 কোটি, 2, 2 35। কোটি হ্যাঁ, 80,00,000 যোগ করছো? স্যার। 95 2,7,9,5,9,2,5,16। যোগ 4, 3, 6, 4 কত হয়? 4, 36, 43, 64, 43, 64, 250। 2 কোটি 79,00,000 60,250। 49,250। হ্যাঁ, একটু বলো তো, সংখ্যায় বলো, সংখ্যাটাই বলো আমাকে। 2, 7, 9, 2,7,5,9 2, 2 7, 7 9,5 9, 5, 9,2,5,0 9, 2, 5, 0। 5,0। 2 কোটি 79,59,250 না? এত। জি এটা স্যার। হচ্ছে আমাদের কাছে কস্ট, টোটাল কস্ট। টোটাল কস্ট, কস্ট পার মোবাইল সেট কত হবে? অতএব এটা আমরা এখান থেকে আমরা এটা ক্লোজ করে দেব। অতএব কস্ট পার মোবাইল সেট কত হবে? আমাদের টোটাল কস্ট 2,7,9,5,9, 250। এখানে আমরা কত পিস মোবাইল ক্রয় করছি? প্রথমে দেখলাম 1,000 পিস মোবাইল ক্রয় করছি। 1,000। 1,000 পিস ক্রয় করছি আমরা। তাহলে 1,000 দ্বারা আমরা কি করবো? ভাগ দেব। তাহলে কত বাড়বে একটি সেটের দাম? 1,960 টাকা। 27,959 কত হয় এটা? 250 না? এত। তো অতএব
এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা একটা ফোনের যখন বা কোনো একটা আমদানি পণ্যর যখন আমরা মূল্য নির্ণয় করব, কস্ট প্রতি ইউনিটে কস্ট নির্ণয় করবো, তখন আমরা এই স্টেটমেন্টটা ফলো করবো। এই স্টেটমেন্ট আমাদের অবশ্য অনেক কার্যকরী একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা অবশ্যই আমরা দেখবো এবং এই ধরনের অঙ্ক এবার থাকবে, কিন্তু পরীক্ষায় থাকার সম্ভাবনা আছে। আচ্ছা, আর এখানে পরের যে ধরনের অঙ্কগুলো করতে বলছে সেগুলো হচ্ছে আমাদের আরেক ধরনের অঙ্ক আছে, সেটা হচ্ছে জার্নাল। এই জার্নালটা আমাদের কাছে আসার সম্ভাবনা, এই জার্নাল এবং এই যে অঙ্কটা দেখালাম এইরকম অঙ্কের মধ্যে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। জার্নালটা দেখো, এটা 2020 সালে এসেছিল, তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। 4 নম্বরে বলা আছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ ফ্রম দ্য ফলোইং ট্রানজাকশন। ডিসেম্বর 1, রাঙা লিমিটেড ওপেন এ ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট। ওপেন এ ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টের জন্য আমাদের কি করতে হবে? এর যাবতীয় কি যাবতীয় করে দেখাতে হবে না এখানে দেখাবো? না স্যার, এগুলো পারবো। ও আচ্ছা, তাহলে এটা বাদ দাও। আহ, এটা বাদ দাও। এই অঙ্কগুলো এক নজরে দেখবে তোমার সবগুলো, পার্ট বি থেকে কিন্তু আসবে, ঠিক আছে? আর পার্ট সি যেটা, স্যার বিবিএস 2017 এই অঙ্কটা একটু। কোনটা কত নাম্বার? বিবিএস 2017 হ্যাঁ। স্যার, ওইটা হচ্ছে 7 নাম্বারটা। এটা পার্ট বি তে। ও আচ্ছা, পার্ট বি, 7 হ্যাঁ সেই নাম্বারটা। কথা, উজ্জ্বল লিমিটেড। জি স্যার। হ্যাঁ, এখানে কোথায় কি সমস্যা হচ্ছে? কোথায় কোথায় সমস্যা হচ্ছে তোমার? স্যার এখানে যে প্রফিটটা ধরছে, প্রফিটটা কি ইম্পোর্ট ডিউটি মানে টোটাল কস্ট বের হয়ে গেছে ওই অ্যামাউন্টটার উপরে ধরতে হবে? হ্যাঁ, এখানে বলা থাকবে যেটা তার উপরে কোম্পানি মেড, এখানে কি বলা আছে দেখো, সেল বলছে মানে 20% অন সেল। কোম্পানি হ্যাঁ মেড প্রফিট 20% অন সেল, সেলের উপর 20%, সেলের উপর কত পার্সেন্ট? 20%, মানে বিক্রয়ের উপর হচ্ছে 20%। এখন কি প্রাইস দেওয়া আছে এখানে তোমার দেখতে হবে। তোমার এখানে কি কি প্রাইস বের করা আছে সেটা তোমার দেখতে হবে, যে যার উপর প্রফিট ধরছে। ধরো এখানে যদি এই অঙ্কটা আমরা দেখি, অঙ্কটা হচ্ছে 7 না, 7। উপরের নাম দেখছি না। এখানে আমাদের কি নির্ণয় করতে বলছে? নির্ণয় করছে ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট এবং ভ্যাট পেবল। ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট এবং ভ্যাট পেবল নির্ণয় করতে হবে। ক্যালকুলেশন অফ ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট। আচ্ছা, তো পার্টিকুলার টাকা টাকা এখানে আমরা ভ্যাট কার উপর ধরবো? এখানে যেমন ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট, মানে কত টাকা ভ্যাট আমাদের বেরিয়েছে, এই ভ্যাটটা আমরা যে এখানে দেখো, এই যে এই অঙ্কের এই স্টেটমেন্টের মতো ভ্যাট 15% ধরে যেটা হবে, ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্টটা আমাদের বের করতে হবে। এবং আমাদের ভ্যাট লাইবিলিটি কত আছে, ভ্যাটের লাইবিলিটি কত আছে, সেই লাইবিলিটি আমাদের বের করতে হবে। কিরকম ভাবে? দেখো এখানে ইম্পোর্ট করছি গুডস কত, 5 লক্ষ, তারপরে 50,000 ইম্পোর্ট ডিউটি প্রদান করছি, তারপরে 20,000 ট্রান্সপোর্টেশন আমরা ফ্রি দিচ্ছি, কত, 20,000 টাকা। তাহলে এখানে খেয়াল করো, আমরা ইম্পোর্ট করছি
ইম্পোর্ট ভ্যালু, ইম্পোর্ট ভ্যালু হচ্ছে কত, 5 লক্ষ, যোগ হচ্ছে কি ফ্রেট, ফ্রেট হচ্ছে কত টাকা, এই ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্টেশন শব্দের অর্থ হচ্ছে পরিবহন। হ্যাঁ, ট্রান্সপোর্টেশন শব্দের অর্থ হচ্ছে পরিবহন। এই পরিবহন খরচ আমরা কত আছে, 20,000। এই 20,000টা আমরা কি করবো, এর সাথে যোগ করব। যোগ করলে তারপরে আছে ইম্পোর্ট ডিউটি। এখানে এটা যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে, 70,000 টাকা। এই 70,000 টাকার নাম হচ্ছে কি, অ্যাসেসেবল ভ্যালু। 5,70,000 হবে। ও 5 লক্ষ 50,000, সরি, 5,70,000, 5 লক্ষ 5,20,000, 70,000, ও, 5,20,000। 5,20,000। আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন এখানে দেখো, এই অঙ্কে আমরা, এই অঙ্কে এটা তুমি ধরো যে ভ্যালু নাই সে ভ্যালুর মান তোমার লেখার দরকার নেই, সে ভ্যালুর মানটা তোমার দেখার দরকার নেই। তাহলে আমরা মাল যেটা ক্রয় করলাম, কস্ট হচ্ছে এত, এর সঙ্গে আমরা ফ্রেটটা যোগ করলাম, তাহলে যেটা পাবো, এলা ল্যান্ডিং চার্জ এই অঙ্কে নাই, এই অঙ্কে আমাদের ডাইরেক্ট এই যে এটা দেওয়া আছে। তাহলে আমাদের কোনো কিছু না থাকলে কস্ট এবং ভাড়াটা যোগ করলে যেটা পাবো সেটা কি, অ্যাসেসেবল ভ্যালু পাবো না? কথা বলতে হতো। এই অঙ্কে কস্ট, কস্ট এবং ল্যান্ডিং চার্জ না থাকলে তার কি হবে, এটা অ্যাসেসেবল ভ্যালু, তাই না? তাহলে এখানে এটা হচ্ছে অ্যাসেসেবল ভ্যালু, অ্যাসেসেবল ভ্যালু। এখন এর সঙ্গে আমরা কি যোগ করব, যোগ দেখো অঙ্কে, ইম্পোর্ট ডিউটি, ইম্পোর্ট ডিউটি, ইম্পোর্ট ডিউটি আছে, হ্যাঁ, আমদানি শুল্ক আছে, আমদানি শুল্কটা যোগ করবো। আর কোনো কিছু আছে নাই, তাহলে এখানে এর সঙ্গে আমরা ইম্পোর্ট ডিউটি যোগ করব। ইম্পোর্ট ডিউটি কত আছে, 50,000, ইম্পোর্ট ডিউটি আছে 50,000, তাহলে যোগ করলে হচ্ছে 5,70,000, তাই না? তারপর সেটা হচ্ছে টোটাল কস্ট, টোটাল কস্ট, টোটাল কস্ট পাবো। এখানে আর কোনো ব্যয় নাই, এই টোটাল কস্টের সাথে প্রফিট আমরা যোগ করব। প্রফিট হচ্ছে কত পার্সেন্ট, 20% অন প্রফিট, 20% অন সেল। একই কথাই, তাহলে 5,70,000, 5,70,000 কস্ট যেহেতু ব্যয়, তাহলে এটা হচ্ছে কত, 80%। তাহলে 20% কত হবে, এটা করলে আমরা 1,42,500, 1,42,500, তাহলে 1,42,500 টাকা হচ্ছে আমাদের কাছে প্রফিট। এই প্রফিটটা যোগ করার পর যেটা থাকবে সেটা হচ্ছে 12,500, 7,12,500, 7,12,500, 500 জি স্যার, না 500 কই, 1,42,500 না, আচ্ছা 42,500, 1,42,500, ওইটা 500, এখানে 500, নিশ্চয় 500, 7,12,500, 7,12,500, 7,12,500, এটা হচ্ছে সেলস। তাহলে এক্ষেত্রে যেটা আমাদের দেখো, টোটাল কস্ট হচ্ছে 5,70,000 টাকা, মানে মোট ব্যয়। এটা হচ্ছে কি ব্যয়, আর এটা হচ্ছে আমাদের কাছে আয়। তাহলে টোটাল ব্যয় হচ্ছে 5,70,000। এই 5 লক্ষ ব্যয়ের উপর আমরা ভ্যাট দিব, অর্থাৎ আমরা যখন টাকা খরচ করব, কোনো পণ্য নিয়ে আসবো সেক্ষেত্রে ভ্যাট আমরা দিব, আর যখন বিক্রয় করব সেক্ষেত্রে আমরা ভ্যাট লোকজনের কাছ থেকে নিব। তাহলে এক্ষেত্রে ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট চাইছে, এখানে বলা আছে যে ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট, মানে আমাদের ভ্যাট
অ্যাপ্লাই করব এমন অ্যামাউন্ট কত হবে, ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্টটা কত হবে সেটা আমাদের বের করতে বলছে। তাহলে এখানে ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্টটা হবে এরকম, দেখো আমরা এটা দুই ভাবে করা যায়, ভ্যাট অ্যাপ্লিকেবল, অতএব ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট আমরা ভ্যাট দিয়েছি, বিক্রয়ের উপর ভ্যাট নিব 7,12,000, 7,12,000 এটার উপর ভ্যাট অ্যাপ্লাই করব, আবার এই যে আমরা টোটাল কস্ট এটার উপর ভ্যাট অ্যাপ্লাই করব। আমরা হচ্ছে 7,12,500, 7,12,500 সেলস মাইনাস আমাদের টোটাল কস্ট কত, 5,70,000। তাহলে বিয়োগ করলে হচ্ছে কত, 7,12,500 মাইনাস হচ্ছে কত, 5,70,000 সমান সমান 1,42,500। এই 1,42,500 উপর আমাদের ভ্যাট অ্যাপ্লিকেবল করতে হবে। অথবা আমরা এভাবে লিখতে পারি, মানে এটা আগে শেষ করি, ভ্যাট পেয়েবল, ভ্যাট পেয়েবলটা কত হবে, ভ্যাট পেয়েবলটা হবে অতএব ভ্যাট পেয়েবল ভ্যাট পেয়েবলটা হবে আমাদের 1,42,500 গুণন 15% সমান সমান এক্ষেত্রে 1,42,500 গুণন 15%, 21,375 এটা। তাহলে এক্ষেত্রে আমরা এটা হচ্ছে বিক্রয়, বিক্রয়ের উপর ভ্যাট আমরা মানুষের কাছ থেকে নেই, এই 7,12,500 উপর ভ্যাট আমরা লোকজনের কাছ থেকে নিব, গ্রাহকের কাছ থেকে নিব, আর আমরা 5,70,000 টাকার উপর ভ্যাট দিব। তাহলে আমাদের এই যে টাকাটা আছে এটা হচ্ছে ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট, অথবা এই দুটা আলাদা আলাদাভাবে করা যায়। আর তাহলে ভ্যাট পেবল হবে কত, এই টাকার উপর যদি আমরা 15% ভ্যাট ধরি তাহলে এই টাকাটা হচ্ছে আমাদের কাছে ভ্যাট পেবল, সরকারকে দিতে হবে। অর্থাৎ ভ্যাট বেশি নিয়েছি, দিয়েছি কম। এক্ষেত্রে যদি আমরা এইভাবে লিখতে পারি যে ইনপুট ভ্যাট, মাল যখন আমরা ক্রয় করেছি তখন আমরা লিখবো কি ইনপুট ভ্যাট, এটা আমরা বাদ দিলাম, আমরা লিখবো এরকম ভাবে ইনপুট ভ্যাট কত না, বিক্রয়ের বেলায় হচ্ছে আউটপুট ভ্যাট আমরা বিক্রয় করে নিয়েছি কত, 7,12,500 টাকা বিক্রয় করেছি, তাই না? এর উপর হচ্ছে 15% ভ্যাট করলে হচ্ছে 1,06,875। 1,06,875 মাইনাস ইনপুট ভ্যাট বলতে ক্রয়ের উপর আমরা যে ভ্যাটটা নিয়েছি, ইনপুট ভ্যাট লেখা হয়নি, ইনপুট ভ্যাট হচ্ছে কত, আমরা ক্রয় করেছি কত, এই যে 5,70,000 টাকা, এর উপর আমাদের যোগ 15% করতে হবে, করলে পাবো হচ্ছে কত, 8,05,500। কত ভুল হচ্ছে, 8,05,500 ভুল হচ্ছে 5,70,000, 85,500। হ্যাঁ 85,500, 85,500। তাহলে 85,500 যদি আমরা বাদ দিই তাহলে আমরা নিয়েছি, আমরা ভ্যাট লোকজনের কাছ থেকে বিক্রয় করে নিয়েছি এত, আর ক্রয়ের সময় ভ্যাট দিয়েছি এত, তাহলে এই পাওয়া ভ্যাট থেকে আবার দেওয়া ভ্যাটটা বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কাছে ভ্যাট পেয়েবল। অর্থাৎ সরকারকে আমরা এই 21,000 বাদ দিলে 21,375 টাকাই হবে। এখানে যে টাকাটা বের করেছি এই টাকাটা এখানে হবে ভ্যাট পেয়েবল, অর্থাৎ ভ্যাট পেয়েবল এত টাকা। এটা হচ্ছে আমাদের কাছে ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট 7,12,500 এবং 5,70,000। যদি আমাদের সেলস করি, সেলসের উপর ভ্যাট অ্যাপ্লাই করতে হয় এবং ক্রয়ের সময় ক্রয়ের উপর অ্যাপ্লাই করতে হয়। তাহলে এই দুটাই হচ্ছে আমাদের ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট
7,12,500 এবং হচ্ছে 5,70,000। ভ্যাট পেয়েবল হবে 21,375, অথবা মাইনাস করে তুমি ডাইরেক্ট লিখতে পারো 1,42,500 হচ্ছে ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট। ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট আমরা এভাবে লিখবো, আমরা উপরে যেভাবে করছি এভাবে লিখবো, 1,42,500 উপর আমরা ভ্যাট ধরবো, ধরলে আমরা 21,375 পাবো। এভাবে করতে পারি, উপরে ভাবেও করতে পারি। আর নাই, পার্ট বি নাই, পার্ট সি তো না। পার্ট সি গুলো দেখবে একটু, এগুলা সব একই আগের মতোই, একটু এক নজরে একটু দেখবেন। আর নিচে যে হিন্স গুলো দেওয়া থাকবে সেই হিন্স গুলো একটু দেখো। আর এই ধরনের অঙ্ক দেওয়ার সম্ভাবনা আছে আমাদের, এই যে এইরকম অঙ্ক, হ্যাঁ, এরকম অঙ্ক দেওয়ার সম্ভাবনা বেশি। এখানে যেটা দেখতেছি এটা, তারপরে এই দুই ধরনের অঙ্ক তো আছে। এরকম স্টেটমেন্টের মতো একটা অঙ্ক দেখবো, এরকম জার্নাল টাইপ একটা অঙ্ক দেখবো। তবে এই ধরনের অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট, এই ধরনের অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট এবারের জন্য। স্যার অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা কিভাবে দেন? অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি আমরা কারেন্ট অ্যাকাউন্ট করার পর যে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা দেয় এটা কিভাবে দেয়? অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, এখানে তোমার অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা দেখো, এখানে ক্লু দেওয়া আছে, অ্যান্সার ক্লু দেওয়া আছে। অ্যান্সার ক্লুগুলো খেয়াল করবে। এখানে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, এই যে এডিজে এন্ট্রি, ভ্যাট পেয়েবল ডেবিট, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট, এখানে হবে। না কিছু কিছু ক্ষেত্রে তো আবার দেখলাম যে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, আবার ভ্যাট পেয়েবল ক্রেডিট, তো এটা কখন হইতেছে মানে এই জিনিসটা বুঝতেছি না আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে যখন আমরা ভ্যাটের খতিয়ান করব না, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে খতিয়ান করব, যদি ক্রেডিট ব্যালেন্স থাকে তাহলে ভ্যাট পেয়েবল ডেবিট আর ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। যদি ক্রেডিট ব্যালেন্স থাকে, ডেবিট ব্যালেন্স হলে এটার উল্টাটা। যদি মানে ব্যাপারটা তো বুঝতো কি নাকি? এখানে তোমার আমরা যখন স্যার বুঝতে পেরেছি আমি। আচ্ছা, মানে একই অ্যাডজাস্টিং, জাস্ট উল্টে যাবে। এই ধরনের অঙ্ক অনেক ইম্পর্টেন্ট, এবং এগুলো আসে এই দুই ধরনের অঙ্কের মধ্যে আসবে, পরীক্ষা দিবে এবারে। আর তাছাড়াও সহজ অধ্যায় তো তোমরা মোটামুটি সবগুলো জাবেদা করে যাবে, এটা সবগুলা জাবেদা দেখে যাবে। আচ্ছা, এগুলা তোমরা দেখবে বাসায়। আচ্ছা, এরপরে আমরা নতুন আরেকটা কোনো অধ্যায় ধরবো। আগামীকাল অন্য কোনো একটা অধ্যায় ধরবো। তোমরা এই অধ্যায়টা দেখে নিও। আজকে রাখি তাহলে, হ্যাঁ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।